শুরুতে জানিয়ে দেব, আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল, আহত অনেকেই। এরপরে জানিয়ে দেব, এবার সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। অন্যদিকে রয়েছে পশ্চিমা বিশ্বকে পরীক্ষা করে দেখছেন পুতিন, অভিযোগ কিয়েভের। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় গণহত্যার মাঝেই ভারত ইসরায়েলের বিনিয়োগ চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল, হতাহত অনেকেই। ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তরাঞ্চলীয় আল জৌব প্রদেশে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার মধ্যে ছিল সামরিক শিবির, জ্বালানি ডিপো এবং একটি গণমাধ্যম কার্যালয়। এতে অনেক হতাহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী, এই তথ্য জানিয়েছেন। ইয়েমেনের সেনাবাহিনী হুতি বিদ্রোহী গোষ্ঠী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছে, আকাশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একাধিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কয়েকটি ইসরায়েলি যুদ্ধবিমানকে পিছু হটাতে বাধ্য করা হয়েছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, সানার দক্ষিণ পশ্চিমের স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্রে এবং আল জৌব প্রদেশের রাজধানী আল হাজেম স্থানীয় সরকারি ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। হুথি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেছেন, গাজায় গণহত্যার বিরুদ্ধে তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য করার জন্যই ইসরায়েল ইয়েমেনে এই হামলা চালাচ্ছে। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত কয়েক মাসে ইসরায়েল একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে প্রধান বিমানবন্দর এবং বেসামরিক স্থাপনা টার্গেট করা হয়েছে, যাতে বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। ফ্রান্সে ব্লক 2 আন্দোলনে দিনে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহর উত্তাল হয়ে ওঠে। 10 সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে, ব্যারিকেড তৈরি করে এবং আগুন ধরানোর ঘটনা ঘটায়। এ সময় পুলিশের টিয়ার শেল নিক্ষেপ এবং বিক্ষোভকারী তরুণদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে। পুলিশ এখন পর্যন্ত প্রায় 3 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছেন। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ানো লেকর্ন দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে। রাজধানী প্যারিস, রেনেস, নরেন্ট, মন্টপলিয়ে এবং মার্সেইল শহরে বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে এবং আগুন ধরিয়েছে। রেনে একটি বাসে আগুন লাগানো হয়েছে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল লাইনে বৈদ্যুতিক লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বাজেট ব্যয় সংকোচন নীতি এবং সামাজিক সেবার বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য স্পষ্ট, ইচ্ছাকৃতভাবে বিদ্রোহের পরিবেশ তৈরি করা। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ানো লেকর্ন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে 80,000-এরও বেশি পুলিশ নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আন্দোলন মূলত তরুণ সমাজের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক অসন্তুষ্টির প্রকাশ। এর ফলে রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের দৈনন্দিন জীবন, যাত্রী চলাচল এবং সরকারি সেবা প্রভাবিত হচ্ছে। প্যারিসে কয়েকটি এলাকায় ধর্মীয় সহিংসতার সম্ভাবনা দেখা দিয়েছে। মসজিদের বাইরে প্রেসিডেন্ট ম্যাক্রোদার নাম লেখা শূকর মূর্তি পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। ফ্রান্স জুড়ে আন্দোলন চলতে থাকায় সাধারণ মানুষকে জরুরি ক্ষেত্রে ছাড়া বাইরে রাস্তায় বের না হওয়ার জন্য সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমা বিশ্বকে পরীক্ষা করে দেখছেন পুতিন, বলছে কিয়েভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ জোরদার এবং পশ্চিমা বিশ্বকে পরীক্ষা করছেন বলে জানিয়েছে কিয়েভ। পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোন ভূপাতিত হওয়ার পর বুধবার ইউক্রেনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। পোল্যান্ড জানিয়েছে, তারা মিত্রদের সঙ্গে যৌথভাবে তাদের আকাশসীমায় প্রবেশ করা ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিগা এক্স বার্তায় লিখেছেন, ইউক্রেনের উপর ব্যাপক হামলার সময় পোল্যান্ডে রুশ ড্রোনের প্রবেশ প্রমাণ করে পুতিনের দায়মুক্তি অনুভূতি আরও বেড়েছে, কারণ আগের অপরাধের যথাযথ শাস্তি তিনি পাননি।
তিনি আরও বলেছেন, পুতিন কেবল যুদ্ধ দীর্ঘায়িত, বিস্তৃত এবং পশ্চিমা বিশ্বকে পরীক্ষা করছেন। যতদিন পর্যন্ত তিনি কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি না হবেন, তিনি আরও বেপরোয়া হয়ে উঠবেন। সেবিগা সতর্ক করে বলেছেন, এখন দুর্বল প্রতিক্রিয়া দেখানো হলে রাশিয়া আরও উস্কানি পাবে, আর তখন রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউরোপের আরও ভেতরে প্রবেশ করবে। মঙ্গলবার রাশিয়ার ইউক্রেন জুড়ে হামলা চালায়। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভো ছিল, যা পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এই সময় পোল্যান্ডের আকাশসীমায় ড্রোন প্রবেশ করে। ইউক্রেন রাশিয়ার মধ্যে ৩ বছর ৬ মাসের যুদ্ধ চলাকালে একাধিকবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ন্যাটো সদস্য দেশগুলোর আকাশসীমায় প্রবেশ করেছে, তবে কোনো ন্যাটো দেশ এর আগে এগুলো ভূপাতিত করেনি। পোল্যান্ডের সেনাবাহিনী অপারেশনাল কমান্ড এসব আকাশসীমা লঙ্ঘনকে অভূতপূর্ব বলে আখ্যা দিয়েছেন। তারা প্রায় ১ ডজন ড্রোন সাদৃশ্য বস্তু শনাক্ত করেছে, যেগুলোর কয়েকটি ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এটি এক ধরনের আগ্রাসন যা আমাদের নাগরিকদের নিরাপত্তার প্রতি প্রকৃত হুমকি তৈরি করছে। এদিকে গাজায় গণহত্যার মাঝেই ভারত ইসরায়েলের বিনিয়োগ চুক্তি। গাজায় ইসরায়েলের গণহত্যা চলমান অবস্থায় দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল ভারত সফরে নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছেন ভারত ও ইসরায়েল। এই সফরের মাধ্যমে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর হল। প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন এই চুক্তিতে সই করেছেন। উভয় দেশই জানিয়েছে, বাণিজ্য এবং বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সীতারামন বলেন, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা, উদ্ভাবন ও উচ্চ প্রযুক্তির খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এখন সময়। বেজালেল একে দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে সম্পৃক্ততার কারণে পশ্চিমা কয়েকটি দেশের নিষেধাজ্ঞার আওতায় আছেন। তিনি এক্সে লিখেছেন, আজকের এই চুক্তি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং পারস্পরিক সমৃদ্ধির প্রতিফলন। এটি বিনিয়োগকারীদের নতুন সুযোগ উন্মোচন করবে, ইসরায়েলি রপ্তানি জোরদার করবে এবং ব্যবসায়ীদের প্রবৃদ্ধির নিশ্চয়তা এবং উপকরণ সরবরাহ করবে। ভারতের অর্থ মন্ত্রণালয় একে ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করে বলেছেন, এই চুক্তি ফিনটেক উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন, আর্থিক নিয়ন্ত্রণ এবং ডিজিটাল পেমেন্ট সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। তবে গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সরকারি তথ্যমতে ২০২৪ সালে ভারত ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $৩৯০ কোটি এবং পারস্পরিক বিনিয়োগ প্রায় $৮০০ মিলিয়ন। তবে এই বাণিজ্যের বড় অংশই প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে। ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা বর্তমানে ভারত। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালে ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলকে বয়কট এবং বিস্ফোরক সরবরাহ করেছিল। অক্টোবরের ৭ তারিখে হামাসের নেতৃত্বে ইসরায়েলের উপর হামলার পর ভারতই প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল যারা ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা জানায়। আর এবার সেই প্রেক্ষাপটেই ইসরায়েলের সঙ্গে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক এবং কৌশলগত চুক্তি সই করল নয়াদিল্লি।